কিছুক্ষণ পরই ৪৭ জনকে নিয়ে নতুন মন্ত্রিসভার শপথ, বঙ্গভবনে অভিষেক মঞ্চ প্রস্তুত, প্রধানমন্ত্রীর হাতে ৬ মন্ত্রণালয়। নতুন মন্ত্রিসভা নিয়ে পুরনোদের অসন্তোষ নেই বললেন কাদের, জানালেন প্রবীণদের সাংগঠনিক কাজে লাগানো হবে। সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখা তরুণ মন্ত্রীদের জন্য বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। এবং মহা জালিয়াতির নির্বাচনে মন্ত্রিসভা নিয়ে কোনো কথা নেই বললেন রিজভী। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। কিছুক্ষণ পরেই নতুন মন্ত্রিসভার শপথ, প্রধানমন্ত্রী, ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রী সহ মোট ৪৭ জনকে নিয়ে হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গড়া নতুন সরকারের মন্ত্রিসভা। বিকেল ৩:৩০টায় বঙ্গভবনে শপথের মধ্য দিয়ে শুরু হবে তাদের। কাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রীদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব, জানাচ্ছেন মুক্তা মাহমুদ। ৩২ নতুন মুখ নিয়ে শুরু হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ। এবারের সংসদে মন্ত্রী হিসেবে শপথ নেবেন যারা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে আনিসুল হক এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আ.ক.ম মোজাম্মেল হক সোমবার ফের শপথ নেবেন। ড আব্দুর রাজ্জাক কৃষিমন্ত্রীর, ড হাসান মাহমুদ তথ্যমন্ত্রী, সাবেক পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল অর্থমন্ত্রী, তাজুল ইসলাম এলজিআরডি মন্ত্রী, এক সময়ের পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপুমণি শিক্ষামন্ত্রী, সাবেক অর্থমন্ত্রীর ছোট ভাই এম এ মোমেন পররাষ্ট্রমন্ত্রী, এম এ মান্নান পরিকল্পনা মন্ত্রী এবং নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিল্পমন্ত্রীর দায়িত্ব নেবেন। এছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন গোলাম দস্তগীর গাজী, জাহিদ মালেক স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সাধন চন্দ্র মজুমদার খাদ্য মন্ত্রণালয়, টিপু মুন্সি বাণিজ্য মন্ত্রণালয়, নুরুজ্জামান আহমেদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়, ম রেজাউল করিম গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, মোহাম্মদ শাহাবুদ্দিন বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়, বীর বাহাদুর উষা সিং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক, সাইফুজ্জামান চৌধুরী ভূমি মন্ত্রণালয় ও নুরুল ইসলাম সুজন রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছেন। টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হিসেবে ফের শপথ নেবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে স্থপতি ইয়াফেস ওসমান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে মোস্তফা জব্বার। জনাব আহমদ মোস্তফা কামাল, উনি আগে প্ল্যানিং মিনিস্টার ছিলেন, আপনারা জানেন, উনি অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এখন। জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, ইনি কুমিল্লার ৯-এর লাকসাম এলাকার মাননীয় সংসদ সদস্য, উনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সময় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন শিল্প মন্ত্রণালয়ের কামাল আহমেদ মজুমদার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানে ইমরান আহমেদ, যুব ও ক্রীড়ায় জাহিদ হাসান রাসেল, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে নসরুল হামিদ, মৎস্য ও পানি সম্পদে আশরাফ আলী খান খসরু, শ্রম ও কর্মসংস্থানে মুন্নুজান সুফিয়ান, নৌ পরিবহনে খালিদ মাহমুদ চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষায় জাকির হোসেন, পররাষ্ট্রে শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে জোনায়েদ আহমেদ পলক, জনপ্রশাসনে ফরহাদ হোসেন, এলজিআরডিতে স্বপন ভট্টাচার্য, পানি সম্পদে জাহিদ ফারুক, স্বাস্থ্যে মুরাদ হাসান, সমাজ কল্যাণে শরীফ আহমেদ, সংস্কৃতিতে কে এম খালিদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণে এনামুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনে মাহবুব আলী এবং টেকনোক্র্যাট কোটায় শেখ মোহাম্মদ আবদুল্লাহ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এছাড়া পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ে কে এম এনামুল হক শামীম পানি সম্পদে এবং শিক্ষা মন্ত্রণালয়ের মহিবুল হাসান চৌধুরী উপমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। মন্ত্রিসভা শুরুতে যেভাবে লঞ্চিং হয়, আগামীকাল ইনশাল্লাহ শপথের মাধ্যমেই এই কার্যক্রম শুরু হবে। মুক্তা মাহমুদ, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন সহকর্মী নাজিব ফরাজি, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নাজিব, আর কিছুক্ষণ পরই তো শপথ গ্রহণ অনুষ্ঠান, তো শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি কেমন দেখছেন?
শপথ গ্রহণের জন্য একেবারেই বঙ্গভবন প্রস্তুত রয়েছে। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তো বঙ্গভবনে এখন বঙ্গভবন পুরোপুরি প্রস্তুত এই নতুন মন্ত্রিসভার শপথ পড়ানোর জন্য। আপনি জানেন যে এবার 46 জন প্রধানমন্ত্রী সহ 47 জন মন্ত্রিপরিষদ সদস্য শপথ পাঠ করবেন। তো নতুন যেই 46 জন নতুন মন্ত্রিসভার যেই 46 জন প্রধানমন্ত্রী বাদে সদস্য রয়েছেন, এর মধ্যে এবার 31 জন সদস্য হচ্ছে নতুন মুখ, এবং এই 31 জনের মধ্যে 27 জনই এবার প্রথম মন্ত্রিসভার সদস্য হচ্ছেন। 27 জনের বাইরে বাকি 4 জনের 3 জন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী হিসেবে যারা শপথ নিচ্ছেন তারা 2008 সালের মন্ত্রিসভার সদস্য ছিলেন, এবং সেখান থেকে একজন প্রতিমন্ত্রী এবছরও প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন, আর একজন প্রতিমন্ত্রী থেকে বাড়িয়ে তাকে এবার মন্ত্রী করা হয়েছে। তিনি হচ্ছেন তথ্যমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন হাসান মাহমুদ। আর বাকি 2 জন মন্ত্রী, একজন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপুমণি এবং আব্দুর রাজ্জাক, তিনি আগে খাদ্যমন্ত্রী ছিলেন, তাকে এবার কৃষিমন্ত্রী দেওয়া হয়েছে। এবং আপনি জানেন যে ডাক্তার দীপুমণি তিনি পররাষ্ট্র মন্ত্রী ছিলেন, তাকে এবার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তো এই যে মন্ত্রীরা রয়েছেন, এবং গতবারের যেই মন্ত্রিসভা ছিল সেখান থেকে 36 জন সদস্যই বাদ পড়েছেন, এবং সেখান থেকে 11 জন সদস্য যারা হচ্ছে মন্ত্রী হিসেবে আছেন, এবং 4 জন প্রতিমন্ত্রী তারা হচ্ছে এবার গতবারের মন্ত্রিসভায় ছিলেন, তারা এবার এই মন্ত্রিসভায়ও থাকছেন। আর টেকনোক্রেট মন্ত্রী হিসেবে 3 জন এবার শপথ নিচ্ছেন। তো মন্ত্রিসভার এবার আপনি জানেন যে মন্ত্রিসভার এবার যে সদস্য রয়েছেন এর ভেতরে 24 জন। নাজিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, বঙ্গভবনের সামনে থেকে জানাচ্ছিলেন নাজিব ফরাইজি। মন্ত্রিসভা থেকে সিনিয়রদের বাদ পড়ায় দলে কোন্দল হবে না, বরং দলে মনোনিবেশ করানোর জন্য তাদের আলাদা করা হয়েছে। এছাড়া ইশতেহার বাস্তবায়নে নবীন ও প্রবীণদের সমন্বয় মন্ত্রিসভা গঠনে প্রধানমন্ত্রী অগ্রাধিকার দিয়েছেন। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটি জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে মন্ত্রণালয়ে নিজের শেষ কর্মদিবস পালন করলেন গেল 2 মেয়াদের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিষয়টা দায়িত্বের পরিবর্তন সেভাবেই দেখা যায়। তাদেরকে হয়তো দলে প্রয়োজন, দলে তাদের এক্সপেরিয়েন্স কাজে লাগানোর জন্য। সরকার এবং দলের আলাদা আলাদা সত্তা, সেটা যাতে বিকাশের সুযোগ পায়। 10 বছরের সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখা তরুণ মন্ত্রীদের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশ্লেষকরা। অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, নতুনদের উপর আমলারা যেন ভর না করেন সেদিকে লক্ষ্য রাখতে হবে। এজন্য দ্রুততার সঙ্গে দায়িত্ব বুঝে নিয়ে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আন্তরিক হবার পরামর্শ তার। নতুন যারা হয়েছেন তাদের অনেকেরই মন্ত্রিত্ব করবার অভিজ্ঞতা নেই, এসেছেন, তারা অভিজ্ঞ হয়ে উঠবেন সময়ের ব্যবধানে। সেক্ষেত্রে আমলাতন্ত্রের প্রভাবটা বেশি হয়ে যেতে পারে মন্ত্রীদের উপরে, নতুন মন্ত্রীদের উপরে। সেদিকে নজর রাখতে হবে। অভিজ্ঞতা থাকলে সহজ হয়, আবার অভিজ্ঞতা থাকলে অনেক সময় প্রতিবন্ধকতা হয়। অভিজ্ঞতা আপনাকে ছকের মধ্যে আটকে ফেলে। তো এই মন্ত্রিসভার মাধ্যমে নূতন রক্ত সঞ্চালন হলো সরকারের মধ্যে, এবং নূতন আইডিয়া, নূতন চিন্তা ভাবনা, নূতন সমাধানের কথা তারা চিন্তা করতে পারে। আমি মনে করি যে এটা নির্ভর করবে তাদের আন্তরিকতা, তাদের সততা, এগুলোর উপর নির্ভর করবে। সরকারি উন্নয়নের ধারাবাহিকতা ধরে রেখে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করলেন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া নতুন মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আরটিভির কাছে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। নওগাঁ 1 আসন থেকে টানা 3 বারের নির্বাচিত হয়ে সাধন চন্দ্র মজুমদার প্রথমবারের মতো পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এদিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক AKM এনামুল হক শামীম পেয়েছেন পানির সম্পদ উপমন্ত্রীর দায়িত্ব। নদী ভাঙন, জলাবদ্ধতা, বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার কথা জানান তিনি। আমি সামনের দিন আমার সততা নিষ্ঠা দিয়ে আমার
আমি চাই যে এই মন্ত্রণালয়কে একটা সুন্দর এবং দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় গড়ে তোলা। আমার নিজের জীবন দিয়ে হলেও আমি চেষ্টা করব যে আমি স্বচ্ছতার মাধ্যমে এবং আমার সততা নিষ্ঠা সেটা আমি অভিজ্ঞতাটা কাজে লাগাবো এবং আমার এই সততাটা যেন অক্ষুণ্ণ রাখতে পারি এবং এই বাংলাদেশকে আমি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে কিছু উপহার দিতে পারি। উত্তরবঙ্গের কথা বলেন এবং দক্ষিণবঙ্গের কথা বলেন, হাতিয়া সন্দ্বীপ থেকে শুরু করে সব জায়গায় নদী ভাঙার বিষয়গুলো আছে। আমরা আগে মন্ত্রণালয়ে বসে আমরা আগে প্রবলেমগুলো দেখব, দেন আমরা কর্মপরিকল্পনা ঠিক করব। নতুন মন্ত্রিসভাকে মহা জালিয়াতির নির্বাচনের মন্ত্রিসভা উল্লেখ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংসদ সদস্যদের শপথ সংবিধান লঙ্ঘন বলে মন্তব্য করেন। এই সময় রুহুল কবির রিজভী বলেন, জেল কোড ভঙ্গ করে সংশ্লিষ্টরা 15 দিন পার হয়ে গেলেও বেগম জিয়ার সাথে পরিবারের কাউকে দেখা করতে দিচ্ছে না বলে অভিযোগ করেন। অধিকারের পক্ষে আমাদের উচ্চারণ থামবে না। 7 দিনের জায়গায় 15 দিন করা হয়েছে শুধুমাত্র বেগম জিয়ার সাথে তার আত্মীয় স্বজনদের সাক্ষাতে। এখন 15 দিন অতিবাহিত হলেও দেখা করতে দেওয়া হচ্ছে না। মুহা কি ভোট ডাকাতির নির্বাচনের মন্ত্রিসভা নিয়ে আমার কোনো মন্তব্য নাই। চীনের ইউনান প্রদেশের ব্যস্ত ও জনবহুল শহর কুনমিং ৮,১০০ বর্গমাইল আয়তনের শহরে প্রায় ৭০ লাখ মানুষ বাস করলেও পরিষ্কার পরিচ্ছন্নতা ও সুন্দর ট্রাফিক সিস্টেমে বিশ্বে উদাহরণ সৃষ্টি করেছে কুনমিং। কুনমিংয়ের ট্রাফিক সিস্টেম নিয়ে রিপোর্ট করছেন আতিকা রহমান। কুনমিং শহরের ইতিহাস প্রায় ২৫০০ বছরের, তবে আধুনিক কুনমিংয়ের বয়স ৩০ থেকে ৩৫ বছর। ভৌগোলিক কারণে ব্যবসা বাণিজ্য ও সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরের কেন্দ্র কুনমিং। চীনের অন্যান্য শহরের তুলনায় জনবহুল হলেও নগর সরকারের যুগোপযোগী পরিকল্পনার ফলে কোথাও কোনো ছন্দপতন নেই। সকাল থেকে রাত অবধি ছুটছে হাজার হাজার গাড়ি, বাস, ট্রেন। নাগরিকরাও সততার সঙ্গে আইন মেনে চলেন। কুনমিং শহর অনেক পুরনো শহর, জনসংখ্যার তুলনায় রাস্তা অনেক কম। কারণে সরকার এতগুলো ফ্লাইওভার তৈরি করেছে, এতে আমাদের যানজট অনেকটা কম হয়। ওভারব্রিজগুলোতে আমাদের অনেক হেল্প হয়। আমরা নিজের এলাকা পরিষ্কার রাখার চেষ্টা করি। আমি মনে করি নিজের বাড়ি সহ শহরের বিভিন্ন জায়গা নোংরা না করলে পরিষ্কার করার ঝামেলাটা আর থাকে না। অনেক পয়েন্টে ট্রাফিক পুলিশ নেই, তবু সবাই সিগন্যাল মেনে চলছে। নেই যত্রতত্র পার্কিং, জরুরি প্রয়োজন ছাড়া হর্ন বাজে না। আইন অমান্য বা সড়ক দুর্ঘটনায় বড় জরিমানা হওয়ায় চালকরাও সতর্ক। আমাদের গাড়ি চালাতে হয় অনেক সাবধানে। ওভারটেকিং ও অকারণে হর্ন বাজালে জরিমানা দিতে হয়। ট্রাফিক আইন অমান্য করলে অনেক টাকা দিতে হয়। ট্রাফিক পুলিশ না থাকলেও ভুল পথে গাড়ি চালানো বা পথচারীদের সমস্যা করলে কিংবা কোনো অন্যায় করলে সিসি ক্যামেরায় ফুটেজ দেখে তা শনাক্ত করে পুলিশ জরিমানা নেয়। শহরকে পরিবেশ বান্ধব রাখতে কুনমিংয়ে জনপ্রিয় যান, সাইকেল ও স্কুটি। প্রতিটি রাস্তায় এগুলোর জন্য আলাদা লেন আছে। নামমাত্র মূল্যে সাইকেল ভাড়াও মেলে। সাইকেল এবং স্কুটি চালাতে আমরা অনেক পছন্দ করি, পায়ে হাঁটতেও বেশ ভালো লাগে। আমাদের শহরে অনেক মানুষ, অনেক গাড়ি, তারপরও নিয়ম মেনে চলার কারণে সমস্যা খুব কম হয়। যানজট কমাতে পুরো শহর জুড়ে অসংখ্য ফ্লাইওভার। কুনমিং পরিচিত চির বসন্তের শহর হিসেবে। পর্যটকদের কাছে এর অন্যতম আকর্ষণ শহরের রাতের সৌন্দর্য। সরকারের সময়োপযোগী পরিকল্পনা এবং সিটি কর্পোরেশন সহ ট্রাফিক সংশ্লিষ্ট বিভাগের সমন্বয় ও নাগরিক সচেতনতার মাধ্যমে বাংলাদেশেও এমন সুন্দর পরিবেশ তৈরি করা সম্ভব। আতিকা রহমান, RTV, কুনমিং, চীন। কিশোরী ফেলানী হত্যার 8 বছরও বিচার না পেয়ে হতাশ পরিবার। সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়ায় ক্ষোভ জানান তারা। 2011 সালের 7 জানুয়ারি ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ির অনন্তপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে নির্মমভাবে মৃত্যু হয় ফেলানীর। নিথর দেহ কাঁটাতারে ঝুলে থাকে প্রায় 4.5 ঘন্টা। এই ঘটনায় বিশ্বব্যাপী তোলপাড় হলে 2013 সালের 13 আগস্ট ভারতের কোচবিহারে বিএসএফ এর বিশেষ আদালতে হত্যা মামলার বিচার শুরু হয়। সাক্ষ্য দেন ফেলানীর বাবা নুর ইসলাম ও মামা হানিফ। ওই বছরের 6 সেপ্টেম্বর আসামি অমিয় ঘোষকে খালাস দেয় আদালত। রায় প্রত্যাখ্যান করে পুনরায় বিচার হলেও খালাস পায় অমিয় ঘোষ। এরপর দেশটির সুপ্রিম কোর্টের রিট পিটিশন হলে বারবার পিছিয়ে যায় শুনানির তারিখ। জেলা পরিষদ থেকে দিছে না?
আমার ফালানিরে যেরকম কাটাতারে ঝুলে মারছে ওরকম বিএসএফের যেন ওইরকমই শাস্তি হয়, আমি এইটাই সরকারের কাছে আশা করি যা আমার বিচারটা যেন সে তাড়াতাড়ি করে। অনেকবার আমি কান্দাকাটি করে বলতেছি যে সরকারের কাছে যে ফেলানি বিচারটা পাবো, কিন্তু উনারা গুরুত্ব আমার বিচারটা করে দিতেছে না। দীর্ঘ ৩৫ বছর জাতীয় পার্টির দখলে থাকা কুড়িগ্রাম ১ আসন এবার জিতে নিয়েছে আওয়ামী লীগ। নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা আসলাম হোসেন সওদাগর। সরকার দলীয় প্রার্থী নির্বাচিত হওয়ায় বেশি করে উন্নয়নের আশায় দারিদ্র্যপীড়িত অঞ্চলটি জনগণ। কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চলের সহায়তায় সুরাইমনের রিপোর্ট। নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম ১ আসন ৩৫ বছর ধরে জাতীয় পার্টি দখলে ছিল আসনটি। এবার সেখানে সাংসদ হলেন আওয়ামী লীগের আসলাম হোসেন সওদাগর। বন্যা, নদী ভাঙন আর খরা তিনটি দুর্যোগই ভোগায় এ এলাকার দরিদ্র মানুষদের। এখনো দরিদ্র সীমার নিচে বাস করেন এলাকার ৭০% মানুষ। এই অবস্থায় নতুন সাংসদের কাছে প্রধান চাওয়া দারিদ্র্য বিমোচন আর উন্নয়ন। নদী শাসন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি, বেকার সমস্যা সমাধান, হতদরিদ্র মানুষের যাতে উন্নয়ন ঘটে। আগামী 5 বছরে যেন বাংলাদেশে কর্মসংস্থান বৃদ্ধি করা হয়। নির্বাচিত সংসদ সদস্য সরকার দলের হওয়ায় কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব বলে মনে করেন স্থানীয় বিশিষ্টজনেরা। আমরা আশা করব যে আমরা জনগণের আকাঙ্ক্ষিত উন্নয়ন এই এলাকায় ঘটাইতে পারবো। প্রয়োজন শিক্ষার উন্নয়ন ঘটানো, যোগাযোগের ব্যাপক উন্নয়ন ঘটানো, বিশেষ করে চরাঞ্চলের যে মানুষ তাদের দুর্বিষহ জীবনযাপন। জনগণের কাঙ্ক্ষিত উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানালেন নবনির্বাচিত সংসদ সদস্য। নাগেশ্বরী অঞ্চলে আমাদের আরেকটি দুধকম সেতু দরকার। এটি হবে আমার প্রথম টার্গেট, যখন একটি দুধকম সেতু করা, এবং সেই সাথে আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে নদী ভাঙন রোধকল্প থেকে শুরু করে সমস্ত কিছু আমরা ইনশাল্লাহ করতে পারবো। দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনে নতুন সাংসদ আন্তরিক হবেন এমনটাই প্রত্যাশা ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী জনগণের। সুরাইয়া মুন্নি, RTV। কনকনে শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল। রংপুরে আগুন পোহাতে গিয়ে 3 দিনে মারা গেছে 3 জন। আগুনে পুড়ে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও 11 জন। একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে। আরও 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক। গত 1 সপ্তাহে তাপমাত্রা 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করায় বিপাকে দরিদ্র পরিবারের মানুষগুলো। এদিকে চুয়াডাঙ্গায় অব্যাহত রয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। দিন দিন তাপমাত্রা হ্রাস পাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন। সোমবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। হিলিতে ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচল বিঘ্ন হচ্ছে। গাইবান্ধার মেহেরপুরে শীত বাড়ায় দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষের। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নির্বাচিত গল্প থেকে নির্মাণ করা হবে প্রেরণার নারীর গল্প শিরোনামে 3টি নাটক। 3 প্রতিষ্ঠিত নারী নির্মাতা চয়নিকা চৌধুরী, শ্রাবণী ফেরদৌস ও প্রীতি দত্ত নির্মিত নাটকগুলো আরটিভিতে দেখানো হবে। এর জন্য আরটিভির সঙ্গে চুক্তিও হয়েছে। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান আরটিভির পক্ষে স্বাক্ষর করেন। আরটিভি অনুষ্ঠান বিভাগের প্রধান দেওয়ান শামসুর রাকিব সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। দুপুরের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কিছুক্ষণ পরই 47 জনকে নিয়ে নতুন মন্ত্রিসভার শপথ। বঙ্গভবনে অভিষেক মঞ্চ প্রস্তুত, প্রধানমন্ত্রীর হাতে 6 মন্ত্রণালয়। নতুন মন্ত্রিসভা নিয়ে পুরনোদের অসন্তোষ নেই বললেন কাদের, জানালেন প্রবীণদের সাংগঠনিক কাজে লাগানো হবে। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখা তরুণ মন্ত্রীদের জন্য বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। এবং মহা জালিয়াতি নির্বাচনের মন্ত্রিসভা নিয়ে কোনো কথা নেই বললেন রিজভী। দুপুরের সংবাদ এ পর্যন্ত। আরটিভি সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে, বাউন্ড স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।